নমস্কার। স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। সত্যি কথাই, স্বাস্থ্য যখন হেলথ নিয়ে যখনই আমরা ভাবতে শুরু করি, তখন বোধ হয় একটু লেট করে ফেলি। কেন বলুন? কারণ যে সময় ধরে আমাদের ভাবা উচিত ছিল, সেই সময় থেকে ভাবলে বোধ হয় এত প্রশ্নের আমরা ফেস করতাম না। কারণ আপনারাই বলেন, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, গোড়ালির ব্যথা। বিশেষ করে আজকাল তো কোনো বয়স নয়, অনেকেই অনেক কম বয়সেও বলছেন যে না বাবা, আমি একতলা থেকে দুতলায় উঠতে পারবো না, আমার ভীষণ হাঁটুতে ব্যথা করে, পায়ে ব্যথা করে। কিন্তু বন্ধু, এটাই কি আমাদের জীবন? এরকমই হওয়া উচিত কি আমাদের? আমাদের লাইফটা কি ঠিক এভাবেই চলবে? তাহলে তো আমরা থেমে যাব, কোনো কাজই করতে পারবো না। বা আগামী দিন, যেটা আমার জন্য অনেক কিছু, একটা ব্রাইট ফিউচার আমার জন্য অপেক্ষা করছে, সেটাই বোধহয় আমরা দেখতে পাবো না। তাই সেসব নয়, আজকে বোধহয় অন্যভাবে আমাদের ফাইট করার সময়। আমরা নিজের প্রতি নিজেকে অনেক বেশি কেয়ারফুল হব। কি করে হব? তার জন্য একটা সঠিক অর্থাৎ প্রপার গাইডেন্স, এবং যেটা বোধ হয় ডাক্তারবাবু ছাড়া সম্ভব নয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে বিশেষ অতিথি, আপনারা তাকে চেনেন, জানেন। দীর্ঘদিন ধরে তিনি আমাদের সঙ্গে অনুষ্ঠানে থাকছেন এবং আপনাদেরকে বুঝিয়ে চলেছেন, আপনাদের ভুল ধারণাগুলোকে ভেঙে দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন কনসালটেন্ট ফিজিক্যাল অ্যান্ড ভেস্টিবিউটাল থেরাপিউটিক্স ডক্টর অনুরাগ জয়সওয়াল। ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ। নমস্কার। আজকের অনুষ্ঠানে নমস্কার। নমস্কার। সত্যি কথা বলতে যে কথাটা আমাদের প্রথমত মনে পড়ে, কারণ আজকে আমি আমি একটু বয়স্ক মানুষদের কথা পরে বলবো, এজেড মানুষদের কথা পরে বলবো, কিন্তু অনেক ছোট বয়সে তারাও যেন মনে হচ্ছে একটা অনেকটা এজেড হয়ে গিয়েছে। তারাও মনে হচ্ছে যেন আজকাল পারছি নাটাই বেশি বলছে। এটা নাই, তাদের মধ্যে ওই ব্যাপারটা আসছে না যে না আমি এটা দৌড়ে চলে যাব, আমি এটা করে নেব, বা এটা আমার কাছে কোনো ব্যাপার নয়, এই ব্যাপারটা নেই। এটা কেন? হ্যাঁ, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। আজকে আপনার কোয়েশ্চেনের স্কোপটা খুবই বড়। আমি ব্রিফলি আনসার করার চেষ্টা করছি। দেখুন, সবথেকে প্রথম যে ফ্যাক্টরটা আমরা ফেস করছি ইন মডার্ন লাইফ, সেটা হচ্ছে পলিউশন। পলিউশনের মধ্যে অনেকগুলো সুপার অক্সাইড ডেভেলপ হয়। সুপার অক্সাইড আমাদেরকে তাড়াতাড়ি এজ করে, আমাদের যে এজিংয়ের প্রসেসটা, দ্য ডিজেনারেটিভ প্রসেস, আমাদের শরীর যে এজিং, সেটা তো আনব্রেকেবল প্রসেস, নোবডি ক্যান স্টপ দ্যাট। ওই প্রসেসটাকে আমরা স্টিমুলেট করে ফেলি বাই দ্য হেল্প অফ সুপার অক্সাইডস। এটা পলিউশনের কারণে অনেক বেশি ডেভেলপ হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস, আপনি যদি দেখেন আমাদের যে ওয়ার্কিং আওয়ার্স, এটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে ইন কম্প্যারিজন টু 50 to 60 ইয়ার্স বিফোর। আজ থেকে 60 বছর আগে উইথ দ্য সানসেট, যেই আমাদের সানসেট হতো, তারপরে আস্তে আস্তে করে আমাদের যে ওয়ার্কিং আওয়ার্সটা, সেটা রিডিউস হয়ে গিয়ে অ্যাবাউট 8 to 9 o'clock উই ইউজ টু গো টু স্লিপ। 8 থেকে 9টার সময়। কিন্তু এবার আমাদের ওয়ার্কিং আওয়ার্স আর খুব ডিমান্ডিং, উই আর টেকিং আউট টাইম ফর এন্টারটেনমেন্ট অলসো। তার ফলে কি হয়, আমাদের যে ওয়েট বিয়ারিং জয়েন্টস, যেই জয়েন্টের আমরা কাজ নিয়ে নিজের শরীরকে চালাচ্ছি, দে আর কামিং আন্ডার আ লট অফ এফার্ট, দে আর কামিং আন্ডার লট অফ ওয়ার্কলোড। তাদের উপরে অনেক বেশি চাপ পড়ে যাচ্ছে। তার ফলে কী হয়, অনেক রকমের রোগ আমরা ডেভেলপ করতে পারি। যেটা আমাদের আজকে যেটা টপিক হচ্ছে নি পেন, যেটা নিয়ে আমরা ডিসকাস করব। নি পেন ইজ বেসিক্যালি এজিং, তো ডেফিনেটলি একটা ফ্যাক্টর আছে, কিন্তু তার সাথে অনেকগুলো আমাদের অ্যাডিশনাল ফ্যাক্টরও আছে, যেটা আমি এখন দেখতে পাচ্ছি। যেমনি আপনাকে পলিউশন বললাম, ওয়ার্কিং আওয়ার্স বললাম, আরেকটা ফ্যাক্টর যেটা আমি খুব কমনলি এখন দেখছি, সেটা হচ্ছে লো হাইটেড ফার্নিচার্স। মডার্ন ফার্নিচার্স যেতগুলো আমি এখন দেখতে পাচ্ছি বাড়ির মধ্যে, অনেক লো হাইটেড। এটা ডেফিনেটলি আমি ডিনাই করব না কি এটা দেখতে সুন্দর হয়, দেখতে খুব বিউটিফুল, ইটস ভেরি নাইস। কিন্তু যখন আপনি অনেক লো হাইটেড ফার্নিচার থেকে সব সমানভাবে দাঁড়ান, বসেন, অ্যাট দ্যাট পার্টিকুলার টাইম কিন্তু আপনার যে নি আছে, আপনার যে ওয়েট বিয়ারিং জয়েন্টসগুলো আছে, সেটা কিন্তু অনেক বেশি কম্প্রোমাইজ হয়ে যায়, অনেক বেশি লোডেড হয়ে যায়। তার ফলে তার মধ্যে অনেকগুলো ডিজেনারেটিভ চেঞ্জ শুরু হয়। যেমনি একটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, সেটা খুব কমন, কিন্তু হাঁটুর ব্যথা সবসময় আপনাকে অস্টিও আর্থ্রাইটিসের ফলেই হবে সেটা কিন্তু নট এসেনশিয়াল। আরও অনেক কারণ আছে যার মধ্যে এটা হতে পারে। যেমনি বার্সাইটিস আছে, বার্সাইটিস হলো আপনার জয়েন্টের মধ্যে অনেকগুলো ফ্লুইড ফিল্ড এয়ার প্যাকেটস এয়ার অ্যান্ড ফ্লুইড ফিল্ড প্যাকেটস থাকে, ছোটো ছোটো প্যাকেট থাকে। তাদের কাজ হচ্ছে ফ্রিকশনটাকে কম করে দেওয়া। এবার ধরুন, যদি আপনি অনেক বেশি কাজ করেন, এই প্যাকেটগুলো কিন্তু রাব হয় আপনার মাসেলসের সাথে, অ্যান্ড আফটার সাম টাইম ওর মধ্যে সোয়েলিং এসে যায়। এই কন্ডিশনটাকে আমরা বার্সাইটিস বলি। যেই জায়গাতে বার্সাটা রয়েছে, যেই জায়গাতে বার্সাইটিসটা রয়েছে, তার অনুযায়ী তাকে নাম দেওয়া হয়। ধরুন, আপনার মালাইচাকের যদি উপরে থাকে তাহলে প্রি প্যাটেলার বার্সাইটিস কিংবা সুপ্রা প্যাটেলার বার্সাইটিস, যদি নিচনে থাকে তাহলে আমরা বলি ইনফ্লা প্যাটেলার বার্সাইটিস। বার্সা নানা জায়গায় প্রেজেন্ট রয়েছে। যেই জায়গায় বার্সাটা ইনফ্ল্যামড হবে, যেই জায়গায় সোয়েলিংটা হবে, সেই জায়গায়
পেন প্রডিউস করবে আর তার অনুযায়ী আমরা তাকে একটা নাম দিয়ে থাকি। একদম ঠিক। এই জায়গা থেকেই আমি বন্ধুদেরকে বলবো যে হাঁটুর ব্যথাটা কিন্তু আমার মনে হয় অবহেলা করার বিষয় নয়, কারণ এটা আছে, ঠিক আছে, পারছি না, ওই যে আপনি কোথাও মানিয়ে নিয়ে চলছেন হাঁটু ব্যথার সঙ্গে, বিষয়টা মানিয়ে নেওয়ার নয়, বিষয়টাকে আমার মনে হয় সলভ করার বিষয়। কারণ সেই জায়গায় যদি আমরা সলভ করতে পারি, একটু আগে থেকে সচেতন হয়ে যাই, তাহলে কিন্তু হাঁটুর ব্যথা আমাদেরকে কোনোভাবেই কষ্ট দিতে পারে না, বা আপনার হাঁটু অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে আপনার পুরো বডিকে ধরে রাখার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে, তাই জন্য আমাদেরকে ফোন করুন, দুটো নাম্বার যাচ্ছে স্ক্রিনে দেখুন, 22113031 হচ্ছে একটি নম্বর, 22113032। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অনুরাগ জেসওয়াল। আপনারা তার কাছ থেকে অনেক রকম পরামর্শ পেতে পারেন। তবে যে কথাতে আমরা ছিলাম, ভার্সা নিয়ে আমরা বলছিলাম বিভিন্ন তার প্লেসমেন্ট অনুযায়ী তার একটা এফেক্ট, এবং তাকে একটা অন্য নামে ডাকা হয়। তো সেইগুলোই আমি জানবো যে যদি ওপরের দিকে থাকে তাহলে কি সমস্যা হতে পারে, যদি নিচে থাকে তাহলে কি সমস্যা হতে পারে। ভেরি গুড কোয়েশ্চেন ম্যাডাম। ডেফিনেটলি নি পেন তো ইন অল কেসেস হবে আপনার, নো ম্যাটার কোন উইচ এভার বার্সা ইজ আন্ডার ইনভলভমেন্ট। যে কোনো একটা বার্সা যদি ইনভলভ হয়ে যায় কিংবা তার মধ্যে যদি ইনফ্লামেশন এসে যায়, আমাদের নির মধ্যে পেন হয়, কিন্তু কোন জায়গাতে পেন হয় দ্যাট ডিপেন্ডস আপন উইচ বার্সা ইজ ইনভলভ। আর কোন মুভমেন্টে পেন হবে সেটাও নির্ভর করে কোন বার্সাটা আন্ডার ইনভলভমেন্ট আছে, তার উপরে এই দুটো জিনিস নির্ভর করে। কিন্তু নাম্বার ওয়ান কজ যেটা হলো নি পেনের, সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এটা আমরা কোনো দিন মানে এটাকে ওভারলুক করা যায় না। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ। মানে এখন আমি যখন পেশেন্ট দেখছি নিজের ক্লিনিকে বসে, 70% নি পেশেন্ট যারা নি পেন নিয়ে যারা আসছেন, তারা কিন্তু অস্টিওআর্থ্রাইটিস নিয়েই আসছেন। অস্টিওআর্থ্রাইটিসের সাথে কনভেনশনাল মেডিসিন মেজর ফ্যাক্টরও দাঁড়িয়েছে, major factor. It is become a number one cause of knee pain today. তো বেসিক প্রবলেম যেটা পেশেন্টরা আজকে ফেস করছে সেটা হচ্ছে যে কনভেনশনাল অ্যাপ্রোচ, মানে নর্মালি ডাক্তাররা যেভাবে এই চিকিৎসাটা করেন তার কিন্তু খুব একটা ভালো রেজাল্ট অ্যাচিভ করা যায় না। কারণ ইন অ্যালোপ্যাথিক মেডিসিনস যেটা ম্যাক্সিমাম করা যায় সেটা হচ্ছে গ্লুকোসামাইন আর ক্যালসিয়াম। এই দুটো এজেন্টস আমরা দিই, বডির মধ্যে দিই। সাথে আরেকটা জিনিস দেওয়া হয় যেটা ভেরি ভেরি হার্মফুল, সেটা হচ্ছে পেন কিলার্স, কমনলি দেওয়া হয়। এই জায়গাটাতে আমি একটা প্রশ্ন করবো, তার আরো ডিটেইলিং এ যাব। সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে গ্লুকোজ এবং ক্যালসিয়াম, গ্লুকোসামাইন এবং ক্যালসিয়াম, তো ক্যালসিয়াম অনেক সময় আমরা বাইরে থেকে ইনটেক করি, এটা কতটা আমাদের জন্য ঠিক, বা মানে এটাই কি প্রপার ওয়ে, মানে এটাই কি একদম? দেখুন, এইটা দুটো অ্যাপ্রোচ, এটা ডিনাই করা যায় না কি দিস ইজ ইম্পর্টেন্ট। কিন্তু আমি এটা দেখেছি নিজের প্র্যাকটিসের মধ্যেও, রিসার্চের মধ্যেও আমি দেখলাম ক্যালসিয়াম আর গ্লুকোসামাইন মাত্র দিয়ে দেওয়ার বাদে ট্যাবলেট ফর্মে তো খাচ্ছি, ট্যাবলেট ফর্মে, ক্যাপসুল ফর্মে খাচ্ছি, তো সেটা কি ঠিক হচ্ছে, মানে সেটা আমি জানতে চাই। এটার কোনো বেশি বড় সাইড ইফেক্ট না, আই কমপ্লিটলি এগ্রি উইথ দ্যাট। কিন্তু এটা দিয়ে আমরা খুব একটা রিলিফও পাচ্ছি না। আচ্ছা, ক্যালসিয়ামের কি সাইড ইফেক্ট হতে পারে? ক্যালসিয়ামের একটাই সাইড ইফেক্ট হতে পারে, যদি এক্সেস অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম আপনি নিয়ে ফেলেন তাহলে বডির নানা জায়গায় স্টোন ডেভেলপ হতে পারে, যেমনি গল ব্ল্যাডারে স্টোন হতে পারে, কিডনিতে স্টোন হতে পারে। দিস ক্যালসিয়াম ক্যান কন্ট্রিবিউট টু দ্য ফর্মেশন অফ স্টোনস ইন দ্য বডি। আর একটা কার্ডিয়াক সিস্টেমের উপরে ক্যালসিয়ামের একটা হার্মফুল ইফেক্ট আছে, বাট ফর দ্যাট ইট হ্যাজ টু বি ভেরি হাই ক্যালসিয়াম। খুব হাই ক্যালসিয়াম যদি নেওয়া হয় তাহলে কার্ডিওলজিক্যাল সিস্টেম মানে হার্টের উপরে একটা ইম্প্যাক্ট আসতে পারে। কিন্তু অ্যাভয়েডিং দ্যাট, ওইটা ছাড়া গ্লুকোসামাইন আর ক্যালসিয়াম যেটা আমরা নর্মালি প্রেসক্রাইব করে থাকি অস্টিওআর্থ্রাইটিস অফ নিতে, এর মধ্যে খুব একটা বড় সাইড ইফেক্ট আমরা ডেভেলপ করি না। ডেফিনেটলি সাইড ইফেক্ট আছে, পেন কিলার্স যে সাইড ইফেক্ট আছে, এটা আমি দেখেছি পেশেন্টরা 6 মাস 7 মাস বছরের পর বছর খেতেই যাচ্ছে বিকজ দে আর হ্যাভিং পেন। তো in allopathic medicine we have only one option, either we'll have to go for a painkiller or we'll have to go for a surgery. Now এই দুটোই প্রসেস কিন্তু খুব একটা কমফোর্টেবল প্রসেস না। প্রথম প্রসেসটা তো ডেফিনেটলি ইফেক্টিভই নেই। আমি যেটা বলবো কি, যেখানে আমরা মেডিসিন দিয়ে ট্রিট করার চেষ্টা করছি, 99% পেশেন্টস আর আনসাকসেসফুলি ট্রিটেড। 99। তার মানে ওষুধ নয়, অপারেশন নয়, এই দুটোই কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক। সুতরাং এই দুটো প্রসেসই আপনাদের সামনে সবসময় খোলা থাকে, অর্থাৎ আপনারা নিজেরাই সেখান থেকে জানতে পারেন যে যখন ডাক্তারবাবুর কাছ থেকে যান, হয় মেডিসিন, না হয় অপারেশনে যেতে হবে। কিন্তু এই দুটোই ঠিক নয়। আর আপনাদের আশ্চর্য লাগছে যে দুটোই ঠিক নয়, তাহলে আমি কি করব, তাহলে আমাদের কি প্রসেস রয়েছে, সেই বিষয়েই কিন্তু আজকের এই বিষয়ে আলোচনা। যে সত্যি কথা, যে দুটোই যখন অপশন থাকে এবং এই দুটোতেই কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি না, পাশাপাশি আমরা কিন্তু অন্য একটা সাইড এফেক্ট তৈরি করে ফেলছি। ম্যাডাম, একটা জিনিস আমি বলতে যাব বিফোর আই এক্সপ্লেন মাই মেথড অফ ট্রিটমেন্ট। অপারেশন কিন্তু সবসময় আনসাকসেসফুল না। অপারেশন ইজ নট আ গুড অপশন বিকজ নাম্বার ওয়ান, সবসময় এটা ফিজিবল হয় না। সবার কাছে অনেক পয়সা থাকবে কি 2.5 লাখ 3 লাখ টাকা খরচা করে একটা অপারেশন করতে পারবে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ নট কমন অ্যান্ড দ্যাট ইজ নট অলওয়েজ ফিজিবল, পয়েন্ট নাম্বার ওয়ান।
সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে অপারেশনের পরেও কিন্তু আপনি 100% রিলিফ পাবেন, দ্যাট ইজ নট এসেনশিয়াল। 90 to 95% রিলিফ ডেফিনেটলি হয়। আর অপারেশনের সাথে সবসময় একটা রিস্ক ফ্যাক্টর থাকে। দেখুন আপনি একটা যদি আপনি একটা সার্জারি করেন, সার্জারি উইল অলওয়েজ বি অ্যাসোসিয়েটেড উইথ সার্টেন লাইফ রিস্ক ফ্যাক্টরস উইচ ক্যানট বি অ্যাভয়েডেড। যেটা কমন একটা সার্জারি, অ্যাপেন্ডিক্স সার্জারির মধ্যে একটা রিস্ক থাকে, লাইফ রিস্ক থাকে, হার্ট সার্জারির মধ্যেও একটা লাইফ রিস্ক থাকে, সার্জারি করা মানে একটা লাইফ রিস্ক থাকে। তো ডেফিনেটলি ইফ ইউ ক্যান অ্যাভয়েড, যদি আপনার কাছে এমনি কোনো পদ্ধতি আছে যার ইউজ করে, যেটা ইউটিলাইজ করে আপনি যদি সার্জারিটাকে অ্যাভয়েড করতে পারেন, তাহলে আমার মতে ডেফিনেটলি ওই প্রসেসটাকে একবার ট্রাই করা উচিত। না ফিজিক্যাল থেরাপিউটিক, যেটা আমরা কমন ভাষায় বলি ফিজিক্যাল থেরাপি, এর মধ্যে কিন্তু কমপ্লিটলি উইদাউট এনি ড্রাগ, উইদাউট এনি সার্জারি অস্টিওআর্থ্রাইটিসটাকে অনেকটা কন্ট্রোল করা যায়। মানে ইন মাই এক্সপিরিয়েন্স, আমি এই যে নতুন যে ক্লিনিকের আপনি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, আই এম সিটিং হিয়ার ফর লাস্ট 6 months, এই 6 মাসের মধ্যে আই হ্যাভ গট 26 কেসেস অফ অস্টিওআর্থ্রাইটিস নি। তার মধ্যে 22 কেসেস আর টোটালি রিকভার্ড, কমপ্লিটলি ঠিক হয়ে গেছে। 4 of them are having improvement but not completely cure। তাহলে 70 to 80% ইম্প্রুভমেন্ট আছে, মানে তারা নিজের ডেলি লাইফটাকে চালিয়ে নিয়ে যেতে পারে এবার। নাও দে ক্যান ক্যারি অন, বাট ইয়েস দ্যাট ইজ নট আ কমপ্লিট রিলিফ। এখনও ওদের পেন, সামান্য পেন ওরা এখনও এক্সপিরিয়েন্স করে। তো দুটো জিনিস আমি বলবো, আপনি যদি অস্টিওআর্থ্রাইটিস নিয়ে একটা ফিজিক্যাল থেরাপিউটিক ম্যানেজমেন্টে যান, তাই আপনাকে দুটো জিনিস মাথায় নিয়ে যেতে হবে। প্রথম, আপনাকে পেশেন্স রাখতে হবে, কারণ দ্য ট্রিটমেন্ট উইল বি 21 to 28 days, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। 21 থেকে 28 দিনের একটা ট্রিটমেন্ট প্রোগ্রাম হয়, যেটা বেড়ে গিয়ে 35 ডেজও হতে পারে। তো পেশেন্স হচ্ছে আপনার সব থেকে প্রথম জিনিস, যেটা আপনার কাছে হওয়া উচিত। ধৈর্য নিয়ে ওই সময় পর্যন্ত আমাদের চিকিৎসা করিয়ে যেতে হবে। কারণ আমি এমনি অনেক পেশেন্ট দেখেছি, আমার অনেক এমনি পেশেন্ট আছে যারা আমার কাছে আসছে, ডেফিনেটলি দে আর টেকেন আ ট্রিটমেন্ট অফ 5 to 7 days, তারপরে তাদের পেন কম হয়ে গিয়ে তারা বন্ধ করে দিয়েছে। আগেন 2 মাস পর ওরা এসছে, কারণ ওরা ট্রিটমেন্ট কমপ্লিট করতে পারেনি। সো ডোন্ট ডু দ্যাট। আপনি যখন একটা ট্রিটমেন্ট নিতে আসবেন, ট্রিটমেন্টটাকে কমপ্লিট হতে দিবেন, তারপরেই আপনি একটা নিষ্কর্ষ কিংবা কনক্লুশনে আপনি পৌঁছবেন, তারপরে আপনি ডিসাইড করবেন হোয়াট টু বি ডান ইন দ্য ফিউচার। তাহলে আশা করি বিষয়টা বোঝা গেল যে আমরা কিন্তু সার্জারি বা মেডিসিন ওয়ে ছাড়াও আমরা করতে পারি, সেটা হচ্ছে যে একটা ফিজিক্যাল পুরোপুরি এক্সারসাইজের উপর দিয়ে কিন্তু এরকম একটা প্রসেস রয়েছে, সেটা ক্লিনিকে গেলে আপনি ভালো করে বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। তো সেই প্রসেসে কিন্তু আপনি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারেন, সেটা হচ্ছে যে কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই। এবং আপনার হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, গোড়ালির ব্যথা, যেখানেই ব্যথা হোক না কেন, মানে হাড় সংক্রান্ত যেখানেই যা ব্যথা সব কিছুই কিন্তু আপনি সারিয়ে ফেলতে পারেন। এবং তার জন্যই কিন্তু চলে আসতে হবে ক্লিনিকে। ক্লিনিক বালদেওপাড়া মানিকতলাতে রয়েছে। এখানে আমরা ডাক্তারবাবুকে পাচ্ছি, ডক্টর অনুরাগ জেসওয়াল আমাদের সঙ্গে রয়েছেন, কনসালটেন্ট ফিজিক্যাল অ্যান্ড ভেস্টিবিউটার থেরাপিউটিক্স। একটা প্রশ্ন বারবার ওঠে বা আপনারাও বলে থাকেন যে আমি তো ফিজিওথেরাপি করাই, আমি তো ঠিক আছে, আমি তো ফিজিওথেরাপি করছি, তাহলে আমার এই প্রসেসে যাওয়ার কি প্রয়োজন রয়েছে? কিন্তু সত্যি কি ফিজিওথেরাপি যেটা আপনি করছেন সেটা ঠিক করেছে? কারণ আমার চোখে বা আমার জানা এরকম মানুষও রয়েছেন যিনি ফিজিওথেরাপি করার পরও তার পায়ের ব্যথা সারানোর জন্য তাকে প্লাস্টার করতে হয়েছে, তাকে অনেকদিন ট্রিটমেন্টে থাকতে হয়েছে। তাহলে ফিজিওথেরাপি সেখানে কাজ করলো না কেন? এই প্রশ্নটাও কিন্তু আছে, আমার তো বিশেষ করে আছে। তো সেই জায়গা ডাক্তারবাবু কি বলছেন আপনি, কেন ফিজিওথেরাপি করার পর কেন ঠিক হলো? খুব ভালো প্রশ্ন আপনি জিজ্ঞেস করেছেন। এটা কমন, আমার যে কমন অডিয়েন্স তাদেরকে আমি এটা জানিয়ে দিতে চাই। আমি আগেও বলেছি শোতে, দের আর 2 টাইপস অফ ফিজিক্যাল থেরাপিস্ট টুডে ইন ক্যালকাটা। ক্যালকাটার মধ্যে 2 রকমের, ইনসাইড ওয়েস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি 2 রকমের ফিজিক্যাল থেরাপিস্টরা প্র্যাকটিস করছেন। যেহেতু আমাদের কোনো কাউন্সিল নেই, এইখানে অনেকগুলো এমনি ফিজিক্যাল থেরাপিস্ট আছেন যারা ডাক্তার নেই, কিন্তু দে আর নট ডক্টরস। ওরা ডিপ্লোমার ডিগ্রি আছে ওদের কাছে। ডিপ্লোমা করার পর এটা 6 মাসের ডিপ্লোমা হতে পারে, 1.5 বছরের ডিপ্লোমা হতে পারে, মানে কোনো একটা বডি নেই যে ওইটাকে ডিজাইন করে দেবে প্রপারলি, ওদের কাছে এমনি কোনো বডি নেই। তো আপনি বুঝতেই পারেন কি 6 মাস 1.5 বছর কোর্স করে আপনি একটা মেডিকেল অ্যাপ্রোচ কোনো দিন রাখতে পারেন না। আর একটা জিনিস আছে, among the physical therapists there are doctors যারা BPTH কিংবা BPT যারা ডিগ্রি হোল্ডার, যারা 5 years approximately 5 years এর মেডিকেল কোর্স করে থাকে, তারা যারা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, যেটা মেডিকেল সায়েন্স, তাদের কাছে যারা এই কোর্সটা করে থাকে ফ্রম আন্ডার আ মেডিকেল কলেজ, তারাই কিন্তু ডাক্তার। এবার তাদের যে অ্যাপ্রোচটা, তাদের যে ট্রিটমেন্টটা, আপনি ডেফিনেটলি ডিফারেন্স পাবেন যদি আপনি ওদের কাছে ট্রিটমেন্ট করাবেন, আর একটা আপনি ডিপ্লোমা কিংবা সার্টিফিকেট হোল্ডারের কাছে যদি আপনি ট্রিটমেন্ট করতে যাচ্ছেন, আপনি বুঝবেন আপনি ফিজিক্যাল থেরাপি করছেন, আপনি এটাই ফিডব্যাক পাচ্ছেন কি আপনি ইউ আর ডুইং ফিজিক্যাল থেরাপি, বাট দ্যাট physical therapy and a physical therapy by a professional
পুরোপুরি অনেক বড় ডিফারেন্স রয়েছে। অনেক বড় আশা করি difference। আপনি বুঝতে পারছেন যে আমরা যে ফিজিওথেরাপি করাতে হয়তো কোথাও যাচ্ছি, আপনি আগে দেখে নিন তিনি ডাক্তারবাবু কিনা, তিনি সত্যি সত্যি মেডিকেল সম্পর্কে তার কোনো জ্ঞান রয়েছে কিনা। কারণ শুধুমাত্র কোনো ডিপ্লোমা হোল্ডারের কাছে গিয়ে আপনি যদি মনে করেন যে আপনার ফিজিওথেরাপিটা একদম ঠিকঠাক হচ্ছে, তাহলে বিষয়টি কিন্তু সঠিক নয়। কারণ এই ক্ষেত্রেই বারবার প্রবলেম আসছে, কারণ তিনি হয়তো না বুঝে আপনাকে অনেক কিছু এক্সারসাইজ দেখিয়ে দিলেন, যেটা আপনি দীর্ঘদিন করেই যাচ্ছেন, অথচ আপনি রেজাল্ট পাচ্ছেন না। কারণ ফিজিওথেরাপি করার পরও অনেকে বলছেন, কই আমার তো রিউমাটয়েড আর্থ্রাইটিস ঠিক হলো না, আমি তো অস্টিওআর্থ্রাইটিস থেকে বেরোতে পারিনি, আমি তো সেই যেমন ছিলাম তেমন। নিক্যাপ পরে থাকারও প্রবণতাটা আমাদের মধ্যে বেশি। সেই নিক্যাপ পরে থাকা ঠিক কি বেঠিক সেটা নিয়ে কথা বলবো। তবে বন্ধুরা, আপনারা আমাদেরকে ফোন করুন, কথা বলুন দুটো নাম্বারে, 22113031 এসে একটি নাম্বার, 22113032। আমরা আজকে বিষয় রেখেছি হাঁটুর ব্যথা। শুধু হাঁটুর ব্যথা নয়, কোমরের ব্যথা, পায়ে ব্যথা, যে কোনো জয়েন্টে ব্যথা, সেটা আপনি কিভাবে সারিয়ে ফেলবেন, তার জন্যই কিন্তু আমাদের সঙ্গে আজকে ডাক্তারবাবু রয়েছেন। ডাক্তারবাবুর কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারেন। কথা বলুন আমাদের সঙ্গে দুটো নাম্বারে, 22113031 এসে একটি নাম্বার, 22113032। তবে এই যে কথাটা আমি সেটাই বলছিলাম যে নি ক্যাপ পরে থাকা, এরকম মানুষও রয়েছেন যারা নি ক্যাপ পরেন, কিন্তু তার সেটা কি কতটা ঠিক হচ্ছে? দেখুন, নি ক্যাপ দু রকমের হতে পারে। একটা হয় প্যাটেলা ওপেন নি ক্যাপ, একটা হয় প্যাটেলা ক্লোজ নি ক্যাপ। মানে প্যাটেলা ওপেন মানে একটা আপনি দেখবেন একটা ফাঁকা মতো। হোল আছে ওর মধ্যে। এই নি ক্যাপটা পরা যায় কারণ যদি নি ক্যাপটা প্যাটেলা নন ওপেন আপনি যদি নি ক্যাপ নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার কন্ডিশনটা আর খারাপ হয়ে যাবে, ও কারণ আপনি জয়েন্টকে কম্প্রেস করে দিচ্ছেন। ইন অস্টিওআর্থ্রাইটিস প্রবলেমটা হচ্ছে কি হাড়গুলো কাছে এসে যাচ্ছে। দিস ইজ হচ্ছে আপনার বেসিক প্রবলেম, দ্যাট বোনস আর কামিং ক্লোজ। এবার যদি আপনি নি ক্যাপ পরে এটাকে ফার্দার কম্প্রেস করে ফেলেন, ফার্দার যদি ওরা কাছে এসে যায়, তাহলে আপনার ডেফিনেটলি আপনার প্রবলেমটা কিন্তু এক্সাগারেট, যেটা আমরা বলি, বেড়ে যাবে, ইনক্রিজ করে যাবে। তো আইডিয়ালি যদি আপনি নি ক্যাপ ইউজ করবেন, অল দ্য টাইম প্যাটেলা ওপেন নি ক্যাপ ইউজ করবেন। কিন্তু যদি আপনার এস্টাবলিশড অস্টিওআর্থ্রাইটিস থাকে, মানে যদি কোনো একজন ডাক্তার আপনার মানে ডায়াগনোসিস করে দেয় কি হ্যাঁ আপনার ডেফিনেটলি অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য নি আছে, তাহলে কিন্তু ইউ নিড আ প্যাটেলা ওপেন হিঞ্জ ভ্যারাইটি নি সাপোর্ট। আমি আবার বলছি, প্যাটেলা ওপেন হিঞ্জ ভ্যারাইটি নি সাপোর্ট, এইটা পড়লে আপনার ব্যথা কিন্তু পুরোপুরি চলে যাবে। অ্যাটলিস্ট 80% রিলিফ ফ্রম দ্য পেন আপনি পাবে ইনস্ট্যান্টলি ওইটা পড়ার পর। তারপরে আপনাকে ডেফিনেটলি একটা ট্রিটমেন্ট করে, কারণ ওইটা সমাধান না, ওইটা একটা এড, ইউ আর টেকিং আ সাপোর্ট, দিস ইজ নট আ রিলিফ। তো আপনাকে সাপোর্টটাকে ছাড়তে হবে আস্তে আস্তে করে। ডোন্ট গেট ডিপেন্ডেন্ট। আমি যদি একটা নি ক্যাপ কিংবা একটা নি ব্রেস কাউকে দিয়ে দিই, তার উপরে যদি ও ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু ও চিকিৎসা করছে না, ও কম্প্রোমাইজ করছে। আপনি কম্প্রোমাইজ করবেন না, আপনি ট্রিটমেন্ট করবেন, চিকিৎসা করাবেন। তো হাউ ইউ উইল ডু চিকিৎসা ইন ফিজিক্যাল থেরাপিউটিক্স? তিনটা ওয়ে আছে। নাম্বার 1, আমরা ইলেকট্রিক্যাল মডালিটিস ইউজ করি, যেমনি আল্ট্রাসাউন্ডস আছে, যেমনি ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেটার্স আছে, যেমনি ইন্টারফারেন্সিয়াল থেরাপি আছে। এই সব ইউজ করে আমরা পেনটাকে ব্লক করে দিই, পেনটাকে স্টপ করে দিই। তারপরে উই গো ফর মেটল্যান্ডস মোবিলাইজেশন, যেটা সব থেকে কমনলি করা হয়। আরও অনেক রকমের হাইফাই মোবিলাইজেশন আছে, যেমনি মলিগান্স মোবিলাইজেশন আছে, ম্যানুপুলেশন আছে, অনেক গুণ জিনিস আছে, যেটা আমি এখানে টিভির পর্দায় আপনাকে ভালো করে এক্সপ্লেন করে দিতে পারবো না, আর উইদাউট মেডিকেল নলেজ এসব কিন্তু বোঝাও একটু ডিফিকাল্ট। তো আমরা মোবিলাইজেশন করি, তার ফলে কি হয়, আপনার যে দুটো হাড় তার মধ্যে যে গ্যাপটা চলে গেছে, সেই গ্যাপটা আস্তে আস্তে করে ডেভেলপ হয়ে যায়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। গ্যাপটা যেই ডেভেলপ হবে, আপনি দেখবেন আপনার সিমটমস আস্তে আস্তে করে চলে যাচ্ছে এবং আবার বোধহয় নরমালি আবার আগের মতন হাঁটা একদম চলা নরমাল করতে পারবে। মানে এটা কিন্তু সত্যি একটা মানুষকে, মানে অনেকে আমি শুনছিলাম, এরকমও শুনি যে উনি দীর্ঘদিন ধরে বাড়ি থেকে বেরোতে উনি পুরোপুরি বসে যাচ্ছেন, উনি বিছানা নিয়ে নিচ্ছেন। এই জীবনটা তো জীবন নয়, কারণ একটা সময় ওনারও খুব কষ্ট হবে, ওনারও